প্রকৃতি আজ যেন এক অস্থির প্রতিচ্ছবি। উত্তাল ঝড়ের দোলা বারবার প্রকৃতিকে নাড়িয়ে দিচ্ছে, আর তারই মাঝে ইলশে ঘুরি বৃষ্টি কখনো ঝড়ে কখনো ঝড়ের প্রবলতায় নুয়ে পড়ে। বৃষ্টির অসহায় ফোঁটাগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা ঝড়ের কাছে হার মেনে নিয়েছে। অথচ প্রকৃতির এই তাণ্ডবের চেয়েও নুহার মনের ভেতরকার ঝড় যেন আরো প্রবল, আরো তীব্র। বিকেলের দিকে অনন্যা আর ইরিনা প্রায় জোর করেই নুহাকে টেনে নিয়ে এসেছে অনন্যার ঘরে। সে তখন থেকে খাটের পাশে হেলান দিয়ে নিঃশব্দ বসে আছে। কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই। একসময় অনন্যা পাশে বসে পড়তে শুরু করলো। মাঝে একবার নুহার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু নুহার অনাগ্রহ দেখে আর জোরাজুরি করেনি। নুহার শরীর মনে এক অদ্ভুত ক্লান্তি ভর করেছে। সবকিছু অবশ লাগছে, যেন কোনো এক অন্তর্গত ভার ক্রমাগত নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ এক নরম স্পর্শে নুহার ভাবনার জগৎ খানিকটা চূর্ণ হলো। শেরু, ছোট্ট বিড়ালটা এক লাফে তার কোলে উঠে এলো। নুহা তখনই খেয়াল করলো শেরুর শরীর পুরো ভেজা, শীতল, হয়তো বৃষ্টির মাঝে কোথাও ছিল। সে আলতো হাতে শেরুর মাথায় হাত রাখলো, আঙুল বুলিয়ে দিল ভেজা লুমের উপর, কপালে ভাঁজ ফেলে বলল, কি রে, ভিজলি কি করে? বাহিরের দিকে তাকাতেই দেখতে পেল বৃষ্টির বেগ বেড়ে গেছে। এখন আর শুধুই ঝিরে ঝিরে নয়, ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে নামছে মুষলধারার বৃষ্টি। নুহা আস্তে করে অনন্যার দিকে ফিরে বলল, অনন্যা, একটা কাজ করবে? অনন্যা বই বন্ধ করে তাকালো। বল না, কি করতে হবে? আমার জন্য একটা ড্রেস এনে দেবে? শেরু ভেজা গায়ে উঠেছে, জামাটাও ভিজিয়ে ফেলেছে, কাদাও লেগেছে কিছুটা। অনন্যা একটু চিন্তা ভাবনা করে বলল, আমি এনে দিচ্ছি আপু, কিন্তু শোনো, তুমি ওই ঘরে যাবে না। ভাইয়া মুখে যাই বলুক না কেন, আমি নিশ্চিত এখন একা একা অনেক কষ্ট পাচ্ছে। নুহা কোনো উত্তর দিল না, কিছু সময় নীরব থেকে জানালার দিকে তাকিয়ে থাকলো। অনন্যাও আর কিছু বলল না, এক নিঃশব্দ বুঝতে পারার অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আর নুহা জানালার ওপাশে আকাশের তাণ্ডব দেখতে লাগলো। ঝড়ের তীব্রতা যেন তার ভেতরেও গভীর এক প্রতিধ্বনিত তুলেছে। অনন্যা দ্রুত ঘরে ফিরে এসে বলল, আপু, তোমার পোশাক। নুহা ধীর হাতে পোশাকটা নিল, তারপর কয়েক পা এগিয়ে বাথরুমের দিকে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত দ্বিধায় কাটালো, তারপর ধীর কণ্ঠে বলল, তোমার ভাইয়া কি ঘরে? অনন্যা কপালে ভাঁজ ফেলে বলল, না, ভাইয়াকে তো ঘরে দেখলাম না, কোথায় গেছে কে জানে। নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কোনো কথা না বলে বাথরুমের দিকে চলে গেল। রাত তখন প্রায় 11টা। আহির ঘরে ঢুকলো চুপচাপ, নিঃশব্দে, পুরো শরীর ভিজে একাকার, ঠান্ডায় গা কাঁপছে। এতক্ষণ বাগানের বেঞ্চে বসে বৃষ্টির সিক্ত পরশ গায়ে মেখেছিল, যেন ভেতরের এলোমেলো ভাবনাগুলোকে ধুয়ে ফেলতে চেয়েছিল। ক্লান্ত ভঙ্গিতে জামা পাল্টে নিল, তারপর সোফা এসে ধপ করে বসলো। গা জড়িয়ে এলো ঠান্ডার শিহরণ, কিন্তু মন অস্থির হয়ে উঠল অন্য কারণে। ঘরের দরজা খোলা, বারবার দরজার দিকে তাকাচ্ছে। অপেক্ষার আলো মিটমিট করে জ্বলছে চোখে। সময় গড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। নুহা এলো না। আহির নিঃশ্বাস ফেললো, জানালার বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর চোখ বন্ধ করলো। তবে মনে এক অদ্ভুত অস্থিরতা, রাতের নীরবতা। অনন্যার পাশে শুয়ে থাকলেও নুহার চোখে এক ফোঁটা ঘুম নেই। অস্থির মন বারবার কিছু একটা খুঁজে ফিরছে, অথচ সেই খোঁজের কোনো শেষ নেই। অনেকক্ষণ এদিক ওদিক করার পর অবশেষে ধীরে ধীরে উঠে বসলো। এক অজানা টান যেন তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। অজু করে শান্ত মনে তাহাজ্জুদ আদায় করলো। নামাজের পর কিছুক্ষণ মোনাজাতে নিমগ্ন রইল, যেন সমস্ত অভিমান, কষ্ট, না বলা কথা সবকিছু নীরবে আল্লাহর কাছে সমর্পণ করছে। এরপর ধীরে ধীরে বেরিয়ে এলো। আহিরের ঘরের দরজা তখনও খোলা। নুহা থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, তারপর নিঃশব্দে ভেতরে ঢুকলো। ঘরের কোনায় একটি মাত্র ডিপ লাইট জ্বলছে, তার ম্রিয়মান আলোয় পুরো ঘর যেন এক ঘোর লাগা রূপ নিয়েছে। সোফায় শুয়ে আছে আহির, ভেজা পোশাকে দীর্ঘক্ষণ বাগানে বসে থাকার কারণে ঠান্ডায় কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, তবু যেন ঘুমের গভীরে হারিয়ে গেছে। নুহা ধীরে ধীরে এগিয়ে গিয়ে খাটের ওপর রাখা একটি চাদর তুলে নিল, আলতো করে জড়িয়ে দিল আহিরের শরীরে। তারপর আহিরের মুখের দিকে তাকিয়ে রইল গভীর দৃষ্টিতে, যেন শত কথা বলতে চাইছে, অথচ কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আপনি কি আশা করেছিলেন আমি আসবো? হয়তো করেছিলেন। জানেন, আপনার ভালোবাসা নিয়ে কথা বলা আমার উচিত হয়নি। আমি রাগী, উগ্র, বেপরোয়া যাই হই না কেন, নিজের ভুল স্বীকার করতে জানি। অথচ আপনাকে বোঝানোর চেষ্টা করিনি, শুধু ভুল বুঝিয়েছি। আপনার চোখের সামনে এক অদৃশ্য পর্দা নামানো হয়েছে, যার কারণে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু যখন সেই পর্দা সরে যাবে, দেখবেন আপনিও বোকা হয়ে গেছেন। নুহা একটু থামলো। আহিরের গভীর নির্দয় কোনো প্রতিক্রিয়া নেই, তবে তার উষ্ণ নিঃশ্বাস নুহার মনে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার করলো। আমি বুঝতে পারি একজন ছেলে এত সহজে তার বাবাকে কিভাবে অবিশ্বাস করবে, যেখানে বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। অথচ আমাকে বিশ্বাস না করার হাজারটা কারণ থাকার পরেও আমি চেয়েছিলাম অন্তত আপনি আমায় বিশ্বাস করুন। আপনি তো সবসময় খুব বুঝদার, আমার প্রতিটি বিষয় খেয়াল রাখেন। তাহলে যখন আমার জীবনে আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন নিজেকে সরিয়ে নিলেন কেন? আমি আপনার ছায়া চেয়েছিলাম খুব করে, কিন্তু আপনি বললেন আমার মুখ দেখতে চান না। তবে আমিও ঠিক করে ফেলেছি এখন আর কারো ছায়া চাই না।
যা করার একাই করব। অনেক আগেই যা করার ছিল সেটাও এবার করব। আপনার কাছ থেকে আমি যা যা পেয়েছি তা আমার ছোট্ট জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি। আমার নিঃসঙ্গ জীবন আপনি যে মুহূর্তগুলো দিয়ে রাঙিয়ে তুলেছেন তা অমৃত্যু আমার সঙ্গী হয়ে থাকবে। নুহা ধীরে ধীরে আহিরের কপালে থাকা এলোমেলো চুল সরিয়ে দিল। গভীর আবেগে এক টুকরো চুম্বন এঁকে দিল আহিরের ললাটে, যেন নীরব ভালোবাসার এক চিরস্থায়ী শিলমোহর। নিজের খেয়াল রাখবেন। ঠিক তখনই মসজিদের আজানের ধ্বনি বাতাসে বয়ে এলো। নুহা চমকে উঠল, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেল। ঘুমন্ত আহির কিছুই টের পেল না, জানতে পারল না গভীর রাতে কেউ একজন ভালোবাসা আর অভিমানের ভার নিয়ে হয়তো বা চিরতরে হারিয়ে গেল ভোরের আলোয়। রফমির শাহনাজমিরের ঘরে ঢুকতেই তার মুখে এক তীক্ষ্ণ সুর নিয়ে বললেন, নুহা কোথায়? রফমিরের প্রশ্নে শাহনাজমির কিছুটা অস্বস্তি বোধ করলো। শিহরিত কণ্ঠে বললেন, আমি কিভাবে জানবো নুহা কোথায়? আমি তো ভেবেছিলাম তুমি। রফমির এক ফোঁটা সময় না কাটিয়ে তীব্র কণ্ঠে বললেন, একদম বাজে কথা বলবি না শাহনাজ। নুহা যখন বলেছে ওকে কিডন্যাপ করা হয়েছে আমি বুঝতে পেরেছি ও মিথ্যা কথা বলেনি। তবে আমি তো ওকে কিডন্যাপ করিনি। আমি নিশ্চিত এই কাজটা তোরই ছিল। শাহনাজ মীর খানিকটা হচকচিয়ে গেলেন, তারপর কিছুটা অস্বস্তি নিয়ে বললেন, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার জন্য আহির নুহাকে অবিশ্বাস করেছে, তবে এবার আমি কিছুই করিনি। তখনই ঈশান ঘরে ঢুকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মামু, নিচে পুলিশ এসেছে, তোমাকে খুঁজছে। বিস্মিত রফমির ও শাহনাজ মীর দ্রুত নিচে নামলেন। রফমির পুলিশকে দেখেই প্রথমে প্রশ্ন করলেন, কি হয়েছে অফিসার, কোনো সমস্যা? পুলিশ অফিসার একটুখানি থেমে রফমিরের দিকে তাকিয়ে বললেন, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে একবার। আপনার পুত্রবধূ আপনার নামে কিডন্যাপ এবং তাকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ করেছেন। রফমির অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এগুলো আপনি কি বলছেন অফিসার? আর আপনি নিশ্চয়ই জানেন কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে গ্রেফতার করতে পারেন না। মিস্টার রফ, আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই আপনার ভাইয়ের কোম্পানির টাকা আত্মসাৎ এবং ভাই ভাবিকে খুন করার অভিযোগ রয়েছে। কোম্পানির টাকার বিষয়টি ইতিমধ্যেই প্রমাণিত। আর নুহা ও তার উকিল থানায় এসে কোম্পানির কাগজপত্র সহ সমস্ত প্রমাণ দিয়েছে। তাই আপনি এসব কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি অবশ্যই নুহাকে মারতে চাইতেই পারেন। আর উনি জানিয়েছেন আপনি তাকে কোর্টে হাজির হতে দেবেন না বলেই কিডন্যাপ করেছিলেন। যদি তা না হতো তো উনি কোর্টে হাজির হতেন। আপনি আপনার উকিলের সাথে কথা বলতে পারেন, তবে মনে হয় না এখন তাতে খুব একটা লাভ হবে। এই কথাগুলো শুনে রফমির স্তম্ভিত হয়ে গেলেন। তার মুঠোফোনে তখন একটি নাম্বার ভেসে উঠল। তিনি 1 মিনিটের জন্য থামলেন। ফোন রিসিভ করতে ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, এখন কি বাড়িতে আছেন? রফমির এক মুহূর্ত থেমে ফোনটি হাতে নিয়ে একটু দূরে বসার ঘরে চলে গেলেন। এসব কি নাটক শুরু করেছো তুমি? নুহা হেসে বলল, নাটক? হ্যাঁ, কি করব বলুন, আপনার কাছ থেকে শেখা। তবে এটা ছিল ট্রেইলার, বড় সারপ্রাইজ তো এখনো বাকি, আপনার ধ্বংস। রফমির ক্ষিপ্ত হয়ে বললেন, কোথায় বসেই চাল চালছো বলো তো? হঠাৎ তো সাহস? অবশ্য সাহস কোথায়? প্রাণের ভয়ে লুকিয়ে বসে আছো তাই না? নুহা শান্ত সুরে উত্তর দিল, আমার না তো হারানোর ভয় আছে আর না তো প্রাণের ভয় আছে। তবে হ্যাঁ, আপনাকে শেষ না করে মরতে চাইনি, এটা বলতে পারেন। আপনাকে তো বিশ্বাস নেই। বাড়ি থেকেই যদি কিডন্যাপ করতে পারেন তাহলে তো দেখব কখন প্রাণে মেরে গুম করে দিলেন। আর এমনভাবে সাজাবেন যে আমি হয়তো নিজেকেই নিজে। যাই হোক, আপনার জন্য শুভকামনা। তথাপি অপ্রত্যাশিতভাবে ফোনটি কেটে দিল। রফমির ফোন থেকে চোখ তুলতেই পেছন থেকে শাহনাজ মীরের ডাক শুনলেন, ভাইজান। রফমির একেবারে ক্ষিপ্ত হয়ে শাহনাজ মীরের গলা চেপে ধরলেন, দেখেছিস তুই কি করছিস? তুই নুহাকে ওই ভিডিওটার কথা বলিসনি তো? তোকে তো বিশ্বাস নেই। শাহনাজ মীর হালকা ভয় নিয়ে বললেন, আমি এটা কেন করব? যা কিছু হচ্ছে তা তোমার বোকামির জন্য। তোমার কি দরকার ছিল নুহাকে ওর বাবা মায়ের হত্যার কথা বলার? রফমির ক্ষোভে ফেটে পড়লেন, তুই তো আমার আগেই বলে দিয়েছিস হয়তো কালসাপ। একটা দুধকলা দিয়ে এতদিন ধরে সব কালসাপ পুষেছি। আমি ভেবেছিলাম ওই মেয়ে ভয় পাবে, কিন্তু না, ও উল্টো মাথায় উঠে বসেছে। এত কিছু ঘটে যাওয়ার পর একদিক থেকে ওকে ভেঙে দেওয়ার পরও এখনো আমাকে শেষ করার চক্কর কষছে। একদম নিজের বাপের মতো হয়ে গেছে। আমি তোমাকে সাবধান করেছিলাম ভাইজান, তুমিই নুহাকে হালকাভাবে নিয়েছো, এখন সামলাও। রফমিরের চোখে এক ভয়ঙ্কর দৃঢ়তা। একটা কথা বুঝে নে শাহনাজ, যদি আমি ফাঁসি, আমার কিছু হয়, তাহলে তোকেও ছাড়বো না। ওই নুহা আর তোকে সবাইকে শেষ করে দিব। পুলিশের অফিসার বাহির থেকে বললেন, কি হলো, আমরা কি দাওয়াত খেতে এসেছি? বসে বসে চা নাস্তা খাবো? তাড়াতাড়ি আসুন, আমাদের আরো কাজ আছে। রফমির চুপচাপ বেরিয়ে আসলেন। চলুন অফিসার। নুহা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। বিকেলের সূর্য ক্রমশ রং বদলাচ্ছিল। আকাশ জুড়ে যেন লালচে আভা ছড়িয়ে পড়ছে। হঠাৎ পেছন থেকে পরিচিত এক স্নেহময় কণ্ঠ ভেসে এলো, তমাল উদ্দিনের স্ত্রী রাহেলার।
নুহা এসো মা, কিছু খেয়ে নাও। তমাল উদ্দিন একজন উকিল, ফায়েজ মীরের পূর্ব পরিচিত। ফায়েজ মীরের পরিবারের সাথে একসময় বেশ ভালো বন্ধুত্ব ছিল তমাল উদ্দিনের। নুহা ঘাড় ঘুরিয়ে তাকালো, হালকা হাসি মুখে বলল, আসলে আন্টি খেতে ইচ্ছা করছে না। রাহেলা কাছে এসে সস্নেহে বললেন, আজ ভোরেই এসেছো, সকাল থেকে কিছুই খাওনি, আবার কত জায়গায় ঘুরে বেরিয়েছো, এখন তো প্রায় বিকেল হতে চললো, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে মা। নুহা কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর ধীরে ধীরে বলল, আপনাদের আমার জন্য অনেক ঝামেলা হচ্ছে না তো আন্টি? আমি শুধু। রাহেলার সস্নেহে নুহার কাঁধে হাত রেখে বললেন, এসব কি বলছো মা? ঝামেলা কেন হবে? বরং আমি খুশি হয়েছি এত বছর পর তুমি আমাদের বাড়িতে এসেছো। তুমি জানো তোমার মায়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, তোমাকে কত কোলে নিয়েছি, তুমি তো আমার মেয়েরই মতো। দেখো, যদি নিজেই অসুস্থ হয়ে পড়ো তাহলে লড়াই করবে কিভাবে? শক্ত থাকতে হবে, সব ঠিক হয়ে যাবে। এখন চলো কিছু খেয়ে নাও, তোমার চেহারা কতটা ক্লান্ত লাগছে। নুহা রাহেলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন মনের দ্বিধা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তারপর ধীরে বলল, আচ্ছা চলুন। নিচে নামতেই তমাল উদ্দিনের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি নুহার দিকে তাকিয়ে একগাল হাসলেন। নুহা উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আঙ্কেল পেয়েছেন? তমাল উদ্দিন তার হাতে ধরা একটি খাম নুহার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ, এই সেই আসল রিপোর্ট। তবে এর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাছাড়া তুমি যে লোকটাকে ভিডিওতে দেখেছিলে তারও খোঁজ পেয়েছি। নুহার চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাসের ছায়া খেলে গেল। সত্যি বলছেন? তমাল উদ্দিন মাথা নাড়ালেন। হ্যাঁ, তবে সমস্যা একটাই, যদি ভিডিওটা থাকতো তাহলে উনাকে দিয়ে সত্যি স্বীকার করানো আরো সহজ হতো। আর সবচেয়ে বড় কথা, যদি আমরা ভিডিওটা কোনোভাবে পেতে পারতাম তাহলে প্রমাণটা আরো শক্তিশালী হতো। নুহার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। চিন্তা করবেন না আঙ্কেল, ভিডিও আমি নিয়ে আসবো, আর সেটাও খুব শীঘ্রই। তমাল উদ্দিন তার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বললেন না। নুহার মাথায় হাত রেখে বললেন, এতদিন এসব কেন একা একা সহ্য করেছিস বলতো মা? তোর বাবা কি একা ছিল? আমার মতো আরো কত লোক আছে যারা তোর বাবাকে ভালোবাসতো। ফায়েজ ভালোবাসার মতোই লোক ছিল। নুহা ঘরের ভেতর অস্থিরভাবে পায়চারি করছিল। চিন্তাগুলো যেন একসঙ্গে এসে মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। শাহনাজ মীরের কাছ থেকে লোভ দেখিয়ে ভিডিওটা নেওয়া যাবে না, এটা সে নিশ্চিত। তাহলে কিভাবে? অন্য কোনো উপায় কি আছে? এখন তো সে আরো সতর্ক হয়ে গেছে। নিশ্চয়ই ভিডিওটা হাতের নাগালের বাইরে সরিয়ে ফেলেছে। নুহা দীর্ঘশ্বাস ফেললো, মাথার ভেতর একটা উপযুক্ত পরিকল্পনা খুঁজে বের করার চেষ্টা করলো। হঠাৎ দরজায় টোকার শব্দ। আসতে পারি? নুহা দরজার দিকে তাকাতেই দেখলো সিফাত দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে হাসি। নুহা একটু বিরক্ত হলো বটে। সিফাত তমাল উদ্দিনের ছেলে। সকালে যখন নুহা এখানে আসে তখনই তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহেলা। রাহেলার কাছ থেকে জানতে পেরেছে সিফাত সাধারণত এখানে থাকে না, কয়েকদিনের জন্য এসেছে মাত্র। পরিচয়ের পর থেকে নুহা যতক্ষণ বসেছিল সিফাত একের পর এক প্রশ্ন এমনভাবে করেই যাচ্ছিল যে নুহা বিরক্ত হয়ে উঠেছিল। আসুন, আপনারই তো বাড়ি। সিফাত হাসি মুখে ঘরে ঢুকলো। এই ঘরে আপাতত আপনি থাকবেন, তাই আপনার থেকে অনুমতি নিয়ে আসতে হলো। আমি সারা জীবন এখানে থাকতে আসিনি। আপনার কিছু দরকার? সিফাত কাঁধ ঝাঁকালো। আপনার কাছে আমার কি দরকার থাকতে পারে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাকে একটু চিন্তিত দেখলাম, তাই ভাবলাম যদি কোনো সাহায্য লাগে। ধন্যবাদ আপনাকে, আপনি আমার সাহায্য করতে চান, তবে দরকার নেই। সিফাত এক মুহূর্ত নীরব থেকে বলল, এভাবে মুখের উপর কেউ বলে? জানেন, অনেক বছর আগে আমি একবার আপনাদের বাড়িতে গিয়েছিলাম। ছোটবেলা থেকেই নানুর বাড়িতে থাকি, তাই খুব বেশি যাওয়া হয়নি। সম্ভবত তখন আপনার 12তম জন্মদিন ছিল। আপনি তখন এখনকার তুলনায় ছোট ছিলেন। নুহা অবাক হলো না, বরং নির্লিপ্ত কণ্ঠে বলল, এটাই তো স্বাভাবিক, তাই না? সিফাত একটু হেসে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু আপনাকে গল্প বলছি। জানেন, ওই দিন আপনি। দেখুন, আমি এমনিতেই সমস্যার মধ্যে আছি, এই মুহূর্তে কারোর সঙ্গে গল্প করার ইচ্ছা নেই। কিছু মনে না করলে আপনি এখন যেতে পারেন। এইভাবে কেউ কারো মুখের উপর কথা বলে? আজব, আমার তো খারাপ লাগতে পারে নাকি? ওহ, আপনার খারাপ লেগেছে? তাতে আমার কিছু করার নেই, আমি এইভাবেই কথা বলি। তা আপনি আমার কি সাহায্য করতে পারেন শুনি? সিফাত এবার মুখ গম্ভীর করলো। সেই জন্যই তো আপনার বড় বেচারা। যাই হোক, ওই ভিডিওটা পেতে সাহায্য করতে পারি। আপনার যদি কোনো পরিকল্পনা থাকে বলুন, না থাকলে আমি একটা